অথ করবেন না? তো অথ শেখার জন্য কালকে অনেক টাকা দিলাম, বাট আজকে একদম একই ভাবে অর্ধেক আসছে। কালকে যে আসছিল তার অলমোস্ট অর্ধেক আসছে। আচ্ছা, আজকেও পরীক্ষা আছে, এটাও একটা পরীক্ষা। হ্যাঁ, আচ্ছা, টিটিএলএসিডি ব্যাচ 1 ই কমার্স, যেটা নিয়ে আমরা আগানো শুরু করেছিলাম। বেসিক্যালি অ্যাডমিনিস্ট্রেটিভ প্যানেলটা তৈরি করার কাজটাতে হাত দিতে চাচ্ছি আমরা। যে আমাদের অ্যাডমিন প্যানেল যদি হয়ে যায় সেক্ষেত্রে দেখবেন যেন কাজটা দ্রুত গতিতে আগাচ্ছে। হ্যাঁ, কাজ দ্রুত গতিতে আগাচ্ছে। আপনারা প্রজেক্টের কাজও শুরু করে দিতে পারেন যতটুকু হয়েছে, রাইট? টেমপ্লেট সিলেকশন থেকে শুরু করে বাকি কাজগুলো শুরু করে দেন। আমরা মাস্টারিং অলরেডি করতে পারি, মাস্টারিং করে ফেলেন। আজকে আমরা অথেন্টিকেশন টা ধরবো, কতটুকু পারবো বুঝতে পারছি না, অনেক ভোজঘট আছে। আমি বলেছিলাম যেন কোনো গ্যাঞ্জাম যেন না আসে, অলরেডি রেডি হয়ে গেছে গ্যাঞ্জাম, আসলেই দেখতে পারবেন। এটা আজকে যখন একজন আসবে, উনি হয়তো এই কাজে আসবেন না, আপনাদের সাথে কথা বলতে আসবেন না, আমার সাথে কথা বলতে আসবেন। তারপরে উনাকে একটু বলেন যে আমরা এই ধরনের প্রবলেম ফেস করছি। আচ্ছা, এখন আমাদের কি ছিল? ব্যাচ 1 ই কমার্স ছিল না? হাবিব তৌফিক কোথায়? সাদ্দাম? আচ্ছা, এটা ছিল আমাদের ফ্রন্ট এন্ড, তাই না? ফ্রন্ট এন্ডের এই অংশটা ডাইনামিক করা হয়েছিল, মানে স্লাইসিং করা হয়েছিল, এবং এই অংশটাকে স্লাইসিং করা হয়েছিল, এতটুকু আমরা জানি। আমরা যেটা শুরু করার কথা সেটা হচ্ছে যে আড্ডা দিয়েছিলাম না, আমাদের এই অ্যাডমিনের লগ ইন পেজটা এসেছিল, বাট এর পরের টাস্কটা কি? আমি যদি ফর্মটা সাবমিট করি তাহলে এটা চলে যাবে কোথায়? ড্যাশবোর্ডে। ফর্মটা সাবমিট করলে এটা চলে যাবে আমাদের ড্যাশবোর্ডে। ওকে, নাইস। তো এই কাজটা যদি আমরা করতে চাই, বেসিক্যালি HTML এর একটা লাইব্রেরি আছে, ওই লাইব্রেরিটা আমাদের ল্যারাভেলে আনতে হবে। আমি ফার্স্ট আপ যেটা করা দেখাবো, যে একটা ফর্ম সাবমিট করে ফাংশন পর্যন্ত যাওয়ার। ফাংশনে গেলে তো আমি একটা পেজকে লোড করে দিতেই পারবো, তাই কিনা? হ্যাঁ, একটা পেজকে আমি লোড করে দিতেই পারবো। সো আমরা আমাদের লারাভেলের 41 নাম্বার সেশনে আছি। উইদিন 13 সেশন আমরা একটা মোটামুটি ই কমার্স দাঁড় করে ফেলতে পারবো, আই হোপ। হ্যাঁ, যদি আপনারা আমাকে সাপোর্ট করেন, কিছু হোম টাস্ক দিব, যেটা যদি আমরা করে আনতে পারি তাহলে আমরা ই কমার্সের একটা পোর্শন পর্যন্ত ডেফিনেটলি শিখে ফেলবো। আর যে যে প্রজেক্ট গুলো আপনারা অ্যাটেম্প করতে চেয়েছেন, পসিবল, ভেরি মাচ পসিবল এই প্রজেক্ট গুলো এক্সিকিউট করা। আচ্ছা, এখন ঘটনা হচ্ছে যে আমরা যদি আমাদের নর্মাল প্রসেসে যাই, এই যে সোর্সের মধ্যে, আমাদের রিসোর্সের মধ্যে, দেন ভিউস এর মধ্যে আমরা কি বানিয়েছিলাম? অ্যাডমিনের মধ্যে আমাদের অ্যাডমিন লগ ইন পেজ যেটা বানিয়েছিলাম, এটা যদি আমরা যদি বলি যে একটা ফর্ম আমাদের এখানে আছে, আমাদের এখানে একটা ফর্ম আছে, এই পেজটাকে একটু ফরম্যাটেড করে নিই, মানে খুব এলোমেলো অবস্থায় আছে, তাই না? ফরম্যাট করে নিলাম।
এখানে একটা ছোট্ট ফর্ম আছে, লগ ইন ইউর অ্যাকাউন্ট, ফর্ম দেওয়া আছে, তাই না? ফর্ম দেওয়া আছে, লগ ইন একটা সাবমিট বাটন দেওয়া আছে। তো বেসিক্যালি আমরা যখন সাবমিট বাটনটাতে যাব, অ্যাকশন যা দেওয়া আছে এটা একটু যদি চেক করি, দেখেন আমি যখন লগ ইনে হিট করছি সে কই যাচ্ছে, index.html এ। তো এই কাজটা আমরা ওই যে বলেছিলাম না যে আমাদের একটা ইউআরএল এখানে যদি আমরা দিতে পারি না, সেই আমরা এভাবে একটা ইউআরএল দিচ্ছি, স্কোপ দিচ্ছি, 2 দিচ্ছি, এরপরে আমি ইউআরএলটা পাঠাচ্ছি এভাবে যে /admin login check। সো অ্যাডমিন লগইন চেক নামে যে ফাংশনটা আছে সেটাতে মানে আমরা একটা অ্যালাইস তৈরি করব। তো বেসিক্যালি এটা কোথায় থাকে, রাউটস এর মধ্যে web.php তে। আমি যদি এখানে এভাবে বলে দেই routes admin route start, সো বেসিক্যালি অ্যাডমিন এর পরবর্তী রাউটটা আমাদের এটা কি হবে, অ্যাডমিন লগইন চেক, হ্যাঁ, এবং এটা হবে কি আমার পোস্ট রাউট, রাইট? যখন ফর্ম থেকে আসবে, কোনো লিংক ক্লিক করে আসবে তখন হচ্ছে গেট রাউট, যখন ফর্ম থেকে আসবে সেভ করার জন্য, আপডেট করার জন্য তখন হবে কি পোস্ট। ফাংশন দুইটা রাউটস এর, আরো কিছু ফাংশন আছে সেগুলো আমরা আস্তে আস্তে করে শিখবো। এটা আমরা গেটটা কি, গেট হচ্ছে ইউআরএল বা লিংক ক্লিকিং এর পর যদি কোনো একটা অ্যাকশন হয় সেটা, আর ফর্ম সাবমিশন বা আপডেট, ফর্ম রিলেটেড যদি কোনো অ্যাকশন হয় তাহলে সেটা কি হবে, সব পোস্ট। আচ্ছা, এখন অ্যাডমিন কন্ট্রোলারের কোন ফাংশনটাতে যাওয়ার চেষ্টা করছি, অ্যাডমিন লগইন চেক ফাংশনটাতে। এখানে একটা এরর জেনারেট হওয়ার কথা CSRF টোকেন দিয়ে, HTTP কন্ট্রোলার, এটা বেসিক্যালি অ্যাডমিন কন্ট্রোলারেই আমি ধরাচ্ছি। পাবলিক ফাংশন অ্যাডমিন লগইন চেক, আমি যদি বলি ইন অ্যাডমিন লগইন, আমি এখানে আসতে পারছি কিনা একটু চেক করি। লগইন দিয়েছি, দেখেন আমাকে বলছে যে টোকেন মিসম্যাচ এক্সেপশন ইন ভেরিফাই CSRF টোকেন, এটা পাচ্ছে না। বেসিক্যালি নর্মাল যে HTML ফর্ম সেটা ল্যারাভেলের ফর্ম সাবমিশনে কাজ করে না, ফর্মের অন্যান্য ট্যাগগুলো কাজ করবে। ফর্ম ট্যাগের মধ্যে যে সাবমিশন বা অ্যাকশন বা মেথড, এটা ঠিক এভাবে কাজ করবে না। আমাদের এর জন্য হেল্প নিতে হবে। HTML যে হেল্পারটা আছে ল্যারাভেল কালেক্টিভে, ওই জায়গা থেকে ফর্ম কিভাবে সাবমিট হবে সেই হেল্পলাইনটা আমাকে নিয়ে আসতে হবে। তো এখন একটু চেক করি যে Laravel HTML ফর্ম, একটু খেয়াল করেন। সো প্রথমেই Laravel কালেক্টিভই এসেছে। সো এটা 5.2 Laravel, আমি যদি বলি 5.3 HTML ফর্ম অপশন আছে না, সুযোগ আছে। আমি যদি Laravel কালেক্টিভে যাই, এটা কিন্তু ফর্ম, এটা বেসিক্যালি 3 চলে আসার কথা। তো
3 যদি চলে আসে তাহলে 3 অনুযায়ী আমি পাচ্ছি এটা কালেকটিভ থেকে আমি পাচ্ছি ইনস্টলেশনটা। আমাকে ল্যারাভেলের যে মধ্যে যখন HTML কালেকটিভকে আমি লোড করতে যাব আমাকে রিকোয়ার করতে হবে, একটু খেয়াল করেন, রিকোয়ারের মধ্যে এই লাইনটা যোগ করতে হবে এবং মোর কম্পোজারকে আপডেট করতে হবে। এবং আরো দুইটা কাজ অ্যাকচুয়ালি এখানে বলা আছে যে কনফিগের মধ্যে এপিপি ফাইলে প্রোভাইডারে এই লাইনটা এবং অ্যালাইস এর মধ্যে এই দুইটা লাইন আমাকে যুক্ত করতে হবে, আদারওয়াইজ আমার ফর্ম কাজ করবে না। এবং ফর্ম সাবমিশনের জন্য ফর্ম ওপেন ইউআরএল দিয়ে আমাকে এভাবে কাজ করতে হবে অ্যারে আকারে ইউআরএল এন্ড মেথড, আর ফর্ম ক্লোজের জন্য এই কোডটুকু আমাকে ইউজ করতে হবে। এটা ল্যারাভেলের স্টাইল। হ্যাঁ, এই স্টাইলটা ফলো যদি না করি তাহলে আমাকে সিএসআরএফ টোকেন মিসম্যাচ বারবার দেখাবে। নর্মালি যে সিকিউরিটি ইস্যুগুলো ইনভলভ, যে আমার সাইটকে টার্গেট করে অনেকে কি করে ফর্মের অ্যাটেম্প নিয়ে সাইট হ্যাম্পার করে এবং সাইট হ্যাক করে, ডেটাবেস পর্যন্ত হ্যাক করে নেয় ফর্মের মাধ্যমে, ইনজেক্ট করে ফর্মের মাধ্যমে, রাইট? সো এই থেকে মানে এই প্রবলেম থেকে বাঁচার জন্য, সিকিউরিটিটা এনশিওর করার জন্য ল্যারাভেল নিজেই কি কাজ করেছে, এই স্টেপটা নিয়েছে এবং এই সিকিউরিটিটা তারা এইভাবে ল্যারাভেলের কালেকটিভ হেল্পারের মাধ্যমে, HTML হেল্পারের মাধ্যমেই সিকিউরিটিটা এনশিওর করেছে। তার মানে ল্যারাভেল দিয়ে তৈরি করা প্রজেক্ট যদি আমরা ইউজ করি দিস ল্যারাভেল কালেকটিভ লাইব্রেরি, তাহলে আমাদের প্রজেক্টটাতে ইনজেকশন রিলেটেড বা ফর্ম নিয়ে যে কোনো প্রকারের সিকিউরিটি থ্রেট আমরা প্রোটেক্ট করতে পারি। পিএসপি ভ্যালিডেশনের দরকার আছে, বাট ফর্মের মাধ্যমে কোনো প্রকারের মানে ইনজেকশন, হ্যাকিং অ্যাটেম্প সে করতে পারবে না। বুঝতে পেরেছেন? প্রোটেক্ট করবে কে? না না, পারবে না, কারণ ওই সিকিউরিটি টোকেনটা এত লম্বা যে ওটা সে ম্যাচ করাতে পারবে না। না, এক আসবে না, বারবার এক আসবে না। আমার যখন জেনারেট হয়েছে আমার টোকেনটা আমার জন্য ফিক্স। খেয়াল করেছেন না, যখন ল্যারাভেল ইনস্টল হয়েছিল একটা টোকেন জেনারেট হয়েছিল না, ওই টোকেনটা আমার জন্য ফিক্স। ঠিক আছে? সাবমিট বাটনে দিলাম, আজকে আমি সাবমিট বাটনে ক্লিক করার সাথে সাথে একটা টোকেন জেনারেট হয়ে এটা আমার কন্ট্রোলারে নিয়ে যায়। এখন ধরুন আমি আবার কালকে লগইন করলাম, কালকেও যদি সাবমিট বাটনে ক্লিক করি না না না, সেম টোকেনই যাবে। ওই টোকেনটা আপনার কে জানবে? ভিউ পেজ সোর্স দিলে তো কোথা থেকে টোকেন পাবে? সোর্স দিয়ে আপনি টোকেন আমাকে বের করে দেখাবেন না, তাহলে এটা করতেই না, দরকার ছিল কি? এখন আসি, দেখেন এখন এখানে ওই যে লাইনটা আমরা এখান থেকে দেখলাম, টিউটোরিয়ালটা তো পেয়েছেন না? এখানে আসছেন না সবাই? এখানে যদি আসি, আমি এই স্টেপটা দিয়ে আপডেট কম্পোজার দিচ্ছি। যে আমাদের এখানে কম্পোজার জেসন একটা ফাইল আছে, প্রথম দিন দেখিয়েছিলাম, রাইট? এখানে এসে রিকোয়ার্ড সেগমেন্টে এই যে ফ্রেমওয়ার্কের পরে একটা কমা দিব, কমা দিয়ে এন্টার প্রেস করব, এন্টার দিয়ে এই পোর্শনটুকু হবে না, আমি ভেতরের অংশটুকু কপি করে নিয়ে আসি সিম্পলি এই লাইনটা। ল্যারাভেল কালেকটিভ /HTML 5.3 স্টার ভার্সনের জন্য লাস্ট লাইনে কিছুই দেওয়ার দরকার নেই, কমা সেমিকোলন দরকার নেই, বাট কমা সেপারেটর আর কি, পিএসপি ভার্সন কত দরকার, ল্যারাভেলের ফ্রেমওয়ার্কটা কত ভার্সন ইনস্টল হয়েছে, এবার আমি ল্যারাভেল কালেকটিভকে আপডেট করতে চাচ্ছি। সো এবার যেটা করব, আমি আমার প্রজেক্টে যাব, দিস ওয়ান আমার প্রজেক্ট, আমি চাচ্ছি আমার কম্পোজারে যেতে। আমাকে লাস্ট আপডেট কি বলেছে? কম্পোজার আপডেট। তো আমি আমার টার্মিনাল থেকে কম্পোজারকে আপডেট করে দিব। কম্পোজার আপডেট করলে সে তার রিকোয়ার্ড ডেভকে কল করবে এবং যাকে পাবে না সেটা অটোমেটিক সে ইনস্টল করে নেবে। লোডিং কম্পোজার রিপোজিটরি উইথ প্যাকেজ ইনফরমেশন, আপডেটিং ডিপেন্ডেন্সিস। সো কাজ শুরু করেছে সে। আপনারা সবাই লোড হয়ে যাওয়ার কথা না? আমার এই পর্যন্ত চলে আসে, আমার কিন্তু এখন আর সমস্যা হওয়ার কথা না। হ্যাঁ, এটা কাজ করবে।
ধর্মিকা আসে নাই, ইশতিয়াক আসে নাই। আকরাম আসে নাই। ফাইনাল এক্সাম দেখেন, আমরা তাহলে আজকে কি করছিলাম, ফর্মের এই ইস্যুটা দেখছিলাম, তাই না? সো অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমরা যদি এই লাইব্রেরিটা ইনস্টল দিতে না পারি বা ইনস্টল না হয়, আমরা কিন্তু সামনে আগাতে পারবো না। আমি কি বোঝাতে পেরেছি? সামনে আগাতে পারবো না এবং এটা কোনো কাজেও আসবে না। লারাভেল কালেক্টিভ। তো আমাদের এই দুইটা পোর্শন হয়েছে, তাই না? ওয়ে নাই, সামনে আগানোর কোনো ওয়ে নাই। HTML এর এই ফরম্যাট ছাড়া আর কাজ করে না। এর আগে আমি যে 2 দিনের জন্য বসে থাকবো, তার জন্য কি আমি কি বসে থাকবো? 5.3 দিতে হবে, 5.2 টা কিন্তু নাই না এখন। 5.2 এখন বলি আমরা যে হ্যাঁ কি নেয় না, 5.2 যদি 5.3 নেবে না। এখন ঘটনা হচ্ছে যে ডিপেন্ডেন্সি ডেফিনেটলি আছে, আর 5.3 আজকে রিলিজ হয়েছে এবং আজকেই কোনো একটা প্রজেক্ট স্টার্ট হয়ে যাবে, এটা বোকামিই হবে। এটি স্টেবল হতে হবে কিছুদিন, 2-4-6 মাস 5.3 যাবে, দেন 5.3 এর উপরে প্রজেক্ট শুরু হবে। বুঝতে পেরেছেন? যে আমি যে কারেন্টলি যে প্রজেক্টটা করছি ওটা আমি 5.3 তে আপডেট করে দিলাম না, হয়তো গত পরশুদিন বা তার আগের দিন রিলিজ হলেও 5.3 বা এক সপ্তাহ আগে যদি রিলিজও হয়, 10 দিন আগে যে প্রজেক্ট শুরু হয়েছে সেই প্রজেক্ট কিন্তু 5.2 দিয়ে শুরু হয়েছে, তারা ওইটাকে আর কনভার্ট করে 5.3 তে নেবে না। বুঝতে পেরেছেন? তারা 5.2 হয়তো কন্টিনিউ করবে, হয়তো তারা আফসোস করবে যে না 5.3 কিছুদিন পরে শুরু করলে হয়তো 5.3 পেতাম, বাট 5.2 যে ভালো না বা 5.2 শেষ হয়ে গেছে সেটাও কিন্তু বলা যাবে না। প্রতিনিয়ত কি হচ্ছে, ফ্রেমওয়ার্কটা নিজে নিজেকে আপডেট করছে। কিছু চেঞ্জ এর ভেতরে আসছে, এটা ঠিক, বাট প্রতিনিয়ত সে নিজেকে আপডেট করছে। ফোরাম থেকে আপনারা জানতে পারবেন। ফোরামে জয়েন করতে বলেছিলাম না? হ্যাঁ, লারাভেল লারাকাস্ট যেটা আছে ওখানে আপনারা জয়েন করবেন। এখন দেখেন, আমার ফর্মটাকে যদি ওয়ার্কিং করতে হয় তাহলে কিন্তু শুধু ওই দুইটা কাজ, ইনস্টলেশন এবং কম্পোজার আপডেটের ওই দিলে ইনস্টলেশনটা হবে ঠিকই, বাট কিছু সেটিংস আমাকে যেতে হবে কনফিগারেশনাল সেটিংসে। প্রোভাইডার সেগমেন্টে এই লাইনটা আমাকে যুক্ত করতে বলছে, HTML সার্ভিস প্রোভাইডার ক্লাস। তো এই লাইনটাকে আমরা নিচ্ছি এবং এটাকে আমরা দিয়ে দিব কোথায়, কনফিগের মধ্যে app.php ফাইলে।
প্রোভাইডার্স সেগমেন্টে একদম লাস্টে কালেক্টিভ HTML সার্ভিস প্রোভাইডার ক্লাস, ঠিক আছে? সার্ভিস প্রোভাইডার ক্লাসটা এখানে দিলাম। আর দ্বিতীয় যেটা হচ্ছে সেটা হচ্ছে ফর্ম এবং HTML এর এই দুইটা লাইন আমরা অ্যালাইস নামে যে সেগমেন্টটা আছে এটা কিন্তু প্রোভাইডার সেগমেন্ট, একটু খেয়াল করেন। প্রোভাইডার্স এগুলো সব প্রোভাইডার, ইলুমিনেটেড প্রোভাইডার, আর এখান থেকে শুরু হচ্ছে অ্যালাইস। আমি কখনো বলবো এটা অ্যালাইসে রাখেন, কখনো বলবো প্রোভাইডারে রাখেন। তাহলে এপিপির দুইটা পার্ট, একটা হচ্ছে প্রোভাইডার অ্যারে আর একটা হচ্ছে অ্যালাইস অ্যারে। ওকে, সো আমি অ্যালাইস অ্যারেতে যাচ্ছি এবং অ্যালাইস অ্যারেতে ডাটা বা ওই দুইটা পার্ট রেখে দিচ্ছি। ফর্ম এবং HTML টা রেখে দিচ্ছি। সো কালেক্টিভ ফর্ম প্যাকেট ক্লাস এবং কালেক্টিভ HTML প্যাকেট ক্লাস আমি রেখে দিচ্ছি। তো এইবার যদি আমরা হিট করি ফর্মটাতে, বাট ফর্মটাতে হিট করার আগে আমাকে আরো দুইটা কাজ করতে হবে। সেটা হচ্ছে এই কাজটা, ফর্মটাকে ওপেন করতে হবে ডেফিনেটলি আমাকে, ঠিক আছে? ফর্মটাকে ওপেন করতে হবে এবং আমাকে ফর্মটাকে ক্লোজ করতে হবে। সো আমি ফর্মটাকে ওপেন করে নিচ্ছি। ফর্মটাকে ওপেন করব এবং ওপেন করব বেসিক্যালি কোথায়? আমাদের অ্যাডমিন লগইন যে ব্লেডটা আছে এখানে। আর এই স্টাইলে ফর্ম রাখলে চলবে না, রাইট? আমাকে পুট করতে হবে এই স্টাইলটা, যে এখানে কিন্তু ব্র্যাকেটটা বেশি। ফর্ম ওপেন ইউআরএলটা আমাকে বলে দিতে হবে। ইউআরএলটা কি? /admin login check। এরপর কমা দিয়ে আমাকে বলতে হবে মেথড, হ্যাঁ? মেথডের পরে ইকুয়াল গ্রেটার দেন, এটাকে অ্যারে অবজেক্ট বলা হয়, হ্যাঁ? অ্যারে অবজেক্ট হিসেবে আমাকে বলতে হবে কি? পোস্ট, রাইট? তাহলে ইউআরএলটা কি হচ্ছে? অ্যাডমিন লগইন চেক, আর মেথড হচ্ছে আমার পোস্ট। আর সবার শেষে আরেকটা কাজ আমাকে করতে হবে, সেটা হচ্ছে যে ফর্মটাকে আমাকে এখন ক্লোজ ফাংশনের মাধ্যমে ক্লোজ করে দিতে হবে। তো যেখানে ফর্মের ক্লোজিং সিনট্যাক্সটা ছিল সেখানে গিয়ে আমি কি করে দেই? ক্লোজ ফাংশনটা বসিয়ে দেই, ঠিক আছে? ক্লোজ ফাংশনটা আমি বসিয়ে দেই। এবার একটু চেক করি, এবার CSRF টোকেন মিসম্যাচিং এই মেসেজটা দেখায় কিনা একটু দেখি। আমি আড্ডাতে এসেছি, আড্ডাতে এসে আমি ফর্মটাকে পেজটাকে একবার লোড দিয়ে নিই। যখন আমি লগইনে হিট করলাম, একটু চেক করবেন আমার যাওয়ার কথা কোথায়? অ্যাডমিন লগইন চেক। আমি অ্যাডমিন লগইন চেকে আসতে পেরেছি, তার মানে ফর্ম ভেরিফিকেশন বা সিকিউরিটি এনশিওর হয়েছে এবং আমি জায়গা মতো এসেছি। ক্লিয়ার? বুঝতে পারছি আমরা সবাই? বেসিক্যালি আমরা যদি একটু আধা ঘন্টা আগে মেমোরি রিকল করি, যে আমি যখন ফর্মে সাবমিট করেছিলাম নর্মাল HTML ফর্ম, যার অ্যাকশনে আমরা একটা ইউআরএল দিয়েছিলাম এবং মেথড পোস্ট দিয়েছিলাম, হিট করছিলাম, তখন একটা মেসেজ আসছিল CSRF টোকেন মিসম্যাচ। ওটা কাজ করছিল না, কারণ নর্মাল ফর্ম সেই সিকিউরিটি এনশিওর করে না যে সেশন সিকিউরিটি বা যে এক্সেপশন সিকিউরিটি ল্যারাভেল ইনস্টলেশনের সময় একটা টোকেন আকারে আমাদের কাছে জেনারেট হয়ে এসেছে। বুঝতে পেরেছেন? এর জন্য আমাদের কি করতে হবে? আমাকে ইউজ করতে হবে ল্যারাভেল কালেক্টিভ লাইব্রেরিটা। ল্যারাভেলের একটা মানে আমরা যদি বলি এটা কি ল্যারাভেল কালেক্টিভ না? ল্যারাভেল কালেক্টিভের HTML লাইব্রেরিটা, এটা বিল্ট ইন ফ্রেমওয়ার্কের সাথে থাকে না। এটা কিন্তু ফ্রেমওয়ার্কের মানে বলতে পারেন যে সিস্টার কনসার্ন, একদম সরাসরি কোনো বডি না।
যেটা সরাসরি ল্যারাভেলের সঙ্গে, নো, এরা হচ্ছে থার্ড পার্টি বলতে পারেন। কোন একটা থার্ড পার্টি আমি যদি HTML এর সিকিউর ফর্ম ইমপ্লিমেন্ট করতে চাই, সেক্ষেত্রে আমরা ওই ল্যারাভেল লাইব্রেরিটা ইউজ করব, ল্যারাভেলের HTML লাইব্রেরিটা ইউজ করব, আদারওয়াইজ ফর্ম সাবমিট করলে CSRF টোকেন মিসম্যাচ এররটা আসবে। এর জন্য শুরুতে আমরা কি করেছি, আমরা যেহেতু জানি, আমি সরাসরি গুগলে সার্চ দিয়েছিলাম যে Laravel 5.3 HTML ফর্ম দিয়ে, শুরুতেই কি এসেছে, Laravel কালেকটিভ এসেছে, এবং সাইটটাতে গিয়ে ডকুমেন্টেশনটাতে আমরা দেখতে পেলাম যদি আমরা ফর্ম এবং HTML আমি ইউজ করতে চাই, ইনস্টল করতে হবে কি, কম্পোজার জেসনে গিয়ে রিকোয়ার্ড সেগমেন্টে এই লাইনটা আমরা লিখব, রাইট, যে Laravel collective /HTML, দেন 5.3 দেন আমরা কি করব, কম্পোজার আপডেট করব। কম্পোজারকে আপডেট করলে সে কি করবে, রিকোয়ার্ড সেগমেন্টে যাকে পাবে সেটাকেই সে আবার ইনস্টল করার চেষ্টা করবে, এবং সরাসরি ইন্টারনেট থাকলে সেটা ইনস্টলও হয়ে যাবে। আমাদের ভিডিওতে Laravel কালেকটিভ কিভাবে ইনস্টল হলো সেটা কিন্তু আমরা দেখলাম। এরপরে আরো দুইটা কাজ আমাদের করতে হয়েছে, যে যখন আমাদের Laravel এর কালেকটিভটা ইনস্টল হয়ে গেছে, একটু খেয়াল করেন, যখন আমাদের কালেকটিভটা যে HTML 5.3.0 100% ইনস্টলেশন শেষ, তখনও কিন্তু আমার ফর্মটা কাজ করবে না। এই ফর্মটা কাজ করাতে হলে আমাদের কনফিগের মধ্যে app ফাইলে গিয়ে প্রোভাইডার সেগমেন্টে এই লাইনটা যুক্ত করতে হবে। কনফিগের মধ্যে app ফাইলে দুইটা পার্ট, একটা হচ্ছে প্রোভাইডার পার্ট আর একটা হচ্ছে অ্যালাইস পার্ট। অ্যালাইস নিচে থাকে, প্রোভাইডার উপরে। প্রোভাইডার পার্টে একদম নিচের লাইনে গিয়ে কালেকটিভ HTML সার্ভিস প্রোভাইডারটা যুক্ত করেছি, আর অ্যালাইস পার্টে গিয়ে আরো দুইটা লাইন আমাদের যুক্ত করতে হয়েছে, ফর্ম এবং HTML। একটু খেয়াল করেন, ফর্ম এবং HTML আমাদের এটা যুক্ত করতে হয়েছে। এখন আমি এরপরে আমাদের কাজটা কোথায়, এইটুকু করলেই কি শেষ? না, এরপরে যখন আমি ফর্ম নিয়ে কাজ করতে যাব, তখন কিন্তু ফর্মটা আমাদের এদের দেওয়া যে নিয়মটা, সেই নিয়ম অনুযায়ী যেতে হবে। আমাদের বলা হচ্ছে যে ফর্ম ক্লাসের ওপেন ফাংশনটা কল করো। এই ফর্ম ক্লাসটা লোড হয়েছে কখন, যখন আমি কম্পোজার আপডেট দিয়েছি, তখন Laravel কালেকটিভ হেল্পারটা যুক্ত হয়ে গেছে না, এর ভেতরে ফর্ম নামে ক্লাস আছে, যার ওপেন ফাংশন আমি পেয়ে যাচ্ছি। ফর্ম নামে একটা ক্লাস আছে যেখানে ক্লোজ ফাংশন আছে, রাইট? সো ফর্ম ওপেন এর মধ্যে প্রথমে একটা অ্যারে পাস করছি, ফার্স্ট এরটা কি ইউআরএল, এবং ইউআরএল এর মধ্যে আমরা আমাদের ইউআরএলটা, এটা কি কার ইউআরএল, রাউটের ইউআরএল না, রাউট ইউআরএল প্রোভাইড করছে, এবং মেথড হিসেবে পাস করছি কি পোস্ট। আর ক্লোজিং এর সময় কি ইউজ করেছি, ফর্ম ক্লোজ। তো এখানে এসে যখন আমি ইউআরএল এ অ্যাডমিন লগইন চেক দিচ্ছি, মানে ওয়েবে গিয়ে অ্যাডমিন লগইন চেক, অ্যাডমিন কন্ট্রোলার অ্যাডমিন লগইন চেক ফাংশনটা আমরা কল করেছি। যাই আমরা এখন অ্যাডমিন কন্ট্রোলারের অ্যাডমিন লগইন চেক, সেখানে দেখাচ্ছি ইন অ্যাডমিন লগইন, মানে এতটুকু আসলাম। এখন যদি এখান থেকে একটা পেজ আমরা লোড করে দিই, লোড হবে না। এখানে যদি আমি ইউজার আইডি পাসওয়ার্ড ধরতে চাই, ধরতে পারবো না। ডেটাবেসের সঙ্গে তো আমরা কোয়েরি চালিয়ে চেক করতেও পারবো এবং ডিসিশন নিতে পারবো, যদি ভ্যালিড হয় তাহলে অ্যাডমিনে যাবে, ইনভ্যালিড হলে লগইনে আসবে, সবকিছুই এখন পসিবল। সো এই অংশটুকু পর্যন্ত আমাদের চলে আসতে হবে। কার কার হয়েছে? 1 2 হয়েছে, আবার আপডেট দেন। ফাহাদ হয় নাই একটা, তাহলে তো মানে 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 বিষয়টা কি বুঝতে পারছেন না? ভবেন্দ্রনাথ হয় নাই, ওয়ার্নিং, হ্যাঁ না রিপিট, হ্যাঁ। ফাহাদ একটা কথা বলেছে যে আমি যদি আবার একটা নতুন ফর্ম নেই তখন এই সেটআপটা দিতে হবে কিনা। না, আমার এই প্রজেক্টে যত জায়গায় ফর্ম লাগবে সব কিছুর জন্য সেটআপ রেডি, একটাই, শুধু ফর্ম ওপেনের জন্য ওপেন ফাংশন, ক্লোজের জন্য ক্লোজ ফাংশন। ঠিক আছে, এতটুকু। আমি যে অবস্থায় এসেছি এই অবস্থায় আসতে হবে সবার।
এবং ব্যাকগ্রাউন্ড বা হোমওয়ার্ক করলে আমরা আই থিঙ্ক আরো পারবো। এখন চেক করি যে বেসিক্যালি আমরা যখন আমাদের ক্লাস ফাংশনটাতে গেলাম এই পর্যন্ত আসতে পেরেছি, এখান থেকে আমাকে কি করতে হবে, সরাসরি মনে করেন আমি একটা পেজকে লোড করে দিই। হ্যাঁ, আমাদের যে ড্যাশবোর্ড পেজটা আছে না, গতদিন যেটা আমরা দেখেছিলাম ড্যাশবোর্ড, টেমপ্লেটের মধ্যে যে ড্যাশবোর্ডটা ছিল, আমি যদি আমাদের টেমপ্লেটে যাই, টেমপ্লেটটা কি আমার কাছে আছে? কোথায় রেখেছি? এই যে এখানকার মূল পেজটা আমরা লগইন পেজটা, আর একটা ছিল আমার হচ্ছে ড্যাশবোর্ড পেজ। আমি ড্যাশবোর্ড পেজটাতে যদি যাই, ড্যাশবোর্ড পেজটা হচ্ছে আমার দিস, এটা হচ্ছে আমার ড্যাশবোর্ড। তার মানে আমি যখন লগইনে হিট করব তখন আমি কোথায় আসব? এই ড্যাশবোর্ডে আসব। সো এই পেজটা, এই ডিজাইন পেজটা আমরা এখন নিতে চাচ্ছি আমাদের প্রজেক্টের মধ্যে, যাতে আমি লগইন প্রেস করার পর এই পেজটাতে আসি। পরে যেটা করব, অথেন্টিকেশন দিব, যে লাইক ইউজার আইডি পাসওয়ার্ড চেকিং হয়ে দেন আসবে। সেটা বুঝতে পেরেছেন? আচ্ছা, যদি এই কাজটাই আমরা করতে চাই তাহলে এই কোডগুলো আমরা নিয়ে নিব। এই কোডগুলো নেয়ার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে যে এই ফাইলটা থেকে index.html থেকে আমরা কোডগুলো নিয়ে নিই, কন্ট্রোল এ কপি করে। আমরা একটা ফাইল তৈরি করব রিসোর্সের মধ্যে ফাইলটা তৈরি করতে হবে। ভিউ অ্যাডমিনের মধ্যে এটাকে আমরা বলবো যে অ্যাডমিন মাস্টার, বলতে পারবো না? অ্যাডমিন মাস্টার ডট ব্লেড ডট পিএসপি। কোড জেনারেট, ব্লেড লেখার পর পিএসপি এক্সটেনশন অটোমেটিক আসে না, লিখতে হয়। সো এই যে অবস্থা, আমি কোডটা দিয়ে দিলাম। বাট এখানে একটা প্রবলেম আছে যে আমরা এই টেমপ্লেটের আমরা যে টেমপ্লেটটা ইউজ করেছি বুটস্ট্র্যাপ মেট্রো ড্যাশবোর্ড, এই সিএসএস ফন্ট ইমেজ আর জেএস, এগুলো কোথায় রেখেছিলাম মনে আছে? হ্যাঁ, আমাদের যে প্রজেক্টটা, আমাদের প্রজেক্টের পাবলিকের মধ্যে রাখলে তো অটোমেটিক পেয়ে যেত। যেহেতু অলরেডি পাবলিকের মধ্যে সিএসএস ফ্রন্ট এন্ড জেএস ইমেজ জেএস আছে, এটা ফ্রন্ট এন্ডের, কিন্তু এই কারণে অ্যাডমিন টেমপ্লেটের কোডগুলোর এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট এগুলো কোথায় রেখেছি? অ্যাডমিন নামে একটা ফোল্ডারে। এই কারণে আমাদের এই মাস্টার পেজটাতে কি করতে হবে? অ্যাডমিন মাস্টার পেজটাতে সব জায়গাতে অ্যাডমিন এখানে রাখতে হবে কি অ্যাডমিন স্ল্যাশ। তো বেসিক্যালি যে যে জায়গাগুলোতে আমাদের সিএসএস আছে, সিএসএস স্ল্যাশ আছে, সেগুলোকে অ্যাডমিন সিএসএস করে দিতে হবে। তার মানে অ্যাডমিন স্ল্যাশ সিএসএস স্ল্যাশ এভাবে আসবে। এটা ইউআরএল থেকে নিয়েছে ফন্টটা। এগুলো কিন্তু ওয়ার্কিং কোড, যদিও ডিসেবল মনে হচ্ছে, একটু খেয়াল করবেন। এগুলো ডিসেবল মনে হলেও এটা কিন্তু i9 এর জন্য আলাদা করে লেখা। যখন আমরা ক্রস ব্রাউজারে যাই, সকল ব্রাউজারেই ঠিক থাকে, আই ব্রাউজারগুলোতে একটু এলোমেলো হয়, এবং এর জন্য ব্রাউজার কম্প্যাটিবিলিটির ক্ষেত্রে ডিজাইনার আই ব্রাউজারের জন্য আলাদা করে কোড লিখে। এটার মানে হচ্ছে যদি আই ব্রাউজার হয় তাহলে এই জাভাস্ক্রিপ্টটা এবং এই সিএসএসটা লিংক হবে, এরপরেও এই কোডটা ওই ফরম্যাটেই আগাবে, কমেন্ট করলেও এটা কাজ করবে। বুঝতে পেরেছেন? যদি i9 হয় তাহলে এই সিএসএসটা কাজ করবে। ওকে, তার মানে এখানেও আমি আমাদের এটা দিয়ে দিলাম।
মাস্টারিং তো করেছে, আপনি সম্ভবত মিস করেছেন, ওই ক্লাসটা মিস করেছেন। ওই ক্লাসটা আপনি দেখেন, 38-এ মোটামুটি সব কভার আছে। আচ্ছা 38 এবং হ্যাঁ 39-এ আছে। 38 হচ্ছে ইনস্টলেশন এবং একটা পেজ এনেছি, 39টাতে মাস্টারিং করা আছে। না 37 পার্ট 2 হিসেবে দেয়া হয়েছিল কালকেই, বাট ওটার নাম ভুল ছিল। ওকে, আমরা সব জায়গায় কিন্তু এটা বেসিক্যালি বসিয়ে দিব। হ্যাঁ আমি ওটা এডিট করে দিয়েছি, 37 পার্ট 2 আকারে আসছে। 37 এর পার্ট 2 দেওয়া হয় নাই। আচ্ছা এই যে আমি একটা কাজ করি, আমি ইমেজ স্ল্যাশকে আমি রিপ্লেস করে দেই admin স্ল্যাশ img স্ল্যাশ, ঠিক আছে? যত জায়গায় img স্ল্যাশ পাবে সেই সবগুলো জায়গাতে admin স্ল্যাশ ইমেজ স্ল্যাশ করে দেবে। আমি রিপ্লেস অল করছি, সব জায়গায় হবে। এবং যে যে জায়গাগুলোতে জাভা স্ক্রিপ্ট আছে, এবার আমি যেটা করব, জাভা জে স্ল্যাশ কে রিপ্লেস করে দিব কি দিয়ে, admin স্ল্যাশ জে স্ল্যাশ দিয়ে, রিপ্লেস অল, এটাও রিপ্লেস হলো। তার মানে এখন আমি আমার এই ফাইলটাকে যদি লোড করে দেই সরাসরি, আমাদের পেজের নাম কি admin.admin master। তাহলে আমরা লোড দেই, লগ ইন অ্যাটেম্প করি, ড্যাশবোর্ড আমরা পাচ্ছি, রাইট? বাট এটা কি হলো? এটা তো কিছুই হলো না, রাইট? এক পেজ থেকে আরেক পেজে আসলাম। এটা যদি হয় আমার ইউআরএল কেউ জেনে গেল, ড্যাশবোর্ডে ঢুকে গেল, আমাকে অথেন্টিকেশন দিতে হবে, চেকিং দিতে হবে যে ইউজার আইডি পাসওয়ার্ড তুমি দাও, এটা আমি ম্যাচ করে দেখি ঠিক আছে কিনা, যদি ঠিক থাকে গুড, আর যদি ঠিক না থাকে তাহলে ব্যাড, রাইট? তো অ্যাডমিন তৈরি করা হবে অ্যাডমিনিস্ট্রেটিভ প্যানেল থেকেই। আমরা যখন এই অ্যাডমিন প্যানেলে থাকবো, তৈরি করা হয়ে যাবে, তখন এখান থেকে লেভেল অফ ইউজার আমাদেরই ক্রিয়েট করতে হবে। অ্যাডমিনের যে লেভেল অফ ইউজার সেগুলো আমাদের ক্রিয়েট করতে হবে। তো এই ক্ষেত্রে ফার্স্ট যে অ্যাডমিনটা, সেটা কোথা থেকে আসবে? ফার্স্ট অ্যাডমিনটা সরাসরি ডেটাবেস থেকে আসবে। আমাদের একটা ডেটাবেস টেবিল রেডি আছে, রাইট? তাহলে আমাদের ডেটাবেসটা রেডি আছে, এর মধ্যে কোনো টেবিল নাই, ঠিক আছে? এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে laravel.com থেকে, laravel-এর একটা ইম্পর্টেন্ট পার্ট আছে মাইগ্রেশন, আপনাদের ইয়েতেও আছে। আপনাদের যে সিলেবাস, সেই সিলেবাসেও আছে। যদি জিজ্ঞেস করে যে আমরা মাইগ্রেশন করেছি কিনা, ল্যারাভেলের মাইগ্রেশন শিখেছি কিনা, আমরা এখন যেটা শিখতে যাচ্ছি, মাইগ্রেশনের মাধ্যমে আমরা বেসিক্যালি টেবিলের স্কিমা তৈরি করি এবং ওই স্কিমাটা রিজার্ভ করে কে ল্যারাভেল। মাইগ্রেশন পিএসপি আর্টিসান, ঠিক আছে? পিএসপি আর্টিসান কি, টেবিল মাইগ্রেশন কি, আমি শনিবারের জন্য একটা ছোট্ট অ্যাসাইনমেন্ট দিচ্ছি, একটু লিখে রাখেন। দেখাবো।
আমরা কিন্তু সবাই অ্যাসাইনমেন্ট দেই নাই। কে দেন নাই একটু বলেন তো WDLC এর উপরে? ভেরি ব্যাড, ভেরি ব্যাড। অনেকেই দেয় নাই এখনো। সিভি এবং হ্যাঁ, বাট ওখানে 17 জন দিয়েছিল। আচ্ছা, দেখি আমরা ডকুমেন্টেশনে যাই। PSP আর্টিসান বিষয়টা কি? ঠিক আছে, PSP আর্টিসান কি আর কম্পোজার কি? হ্যাঁ, কম্পোজার কি, PSP আর্টিসান কি, মাইগ্রেশন কি, ল্যারাভেলের মাইগ্রেশন বিষয়টা সম্পর্কে আমরা কি বুঝি? এই তিনটা কোশ্চেনের অ্যান্সার। হ্যাঁ হ্যাঁ, প্রথমে হচ্ছে হোয়াট ইজ কম্পোজার, ঠিক আছে, এবং অ্যাবাউট কম্পোজার। কম্পোজার কি এবং কম্পোজার সম্পর্কে আমি জানতে চাচ্ছি। 2, PSP আর্টিসান কি এবং অ্যাবাউট PSP আর্টিসান কিছু লিখবেন PSP আর্টিসান সম্পর্কে। আর ফাইনালি কি বলেছি? মাইগ্রেশন, ল্যারাভেলের যে মাইগ্রেশন সিস্টেমটা, এটা বলতে আমরা কি বুঝি? আচ্ছা, এখানে মাইগ্রেশন যে পার্টটা আছে, এখানে যদি যাই ডেটাবেজের মধ্যে পাবেন। ওকে, ডেটাবেজের ভেতরে কোয়েরি বিল্ডার আছে, পেজিনেশন আছে, মাইগ্রেশন আছে, সিডিং আছে, রিডল আছে। সিডিংটা কিছুটা ইউজ হয়, মাইগ্রেশনটাই মোস্টলি ইউজড হয়। এলিকুয়েন্টটা আমরা দেখব এই সামনে স্যাটারডে। এক্সাম তো সবসময় থাকে ইউনিভার্সিটিতে। ইউনিভার্সিটিতে পড়ছেন আর এক্সাম দেবেন না, এটা তো হবে না। আপনারা পড়েনি এক্সামের দিন, এই কারণে 120 দিন ক্লাস ডিউরেশন থাকলে 40টা করে পরীক্ষা নেওয়া হয়, তাতে অ্যাটলিস্ট 40 দিন পরে। আজকে যে অ্যাসাইনমেন্টটা করে ফেলেন, শনিবার আসতে বহু দেরি। আচ্ছা, আমি মাইগ্রেশনে যাচ্ছি। মাইগ্রেশনে বেশ কিছু ইস্যুজ আছে। আমাকে টেবিল ক্রিয়েট করা, রিনেমিং এবং ড্রপিং টেবিল কিভাবে করতে হবে, কলামস কিভাবে ক্রিয়েট করব, কলাম মডিফাই করব, মডিফাইং কলাম, ড্রপিং কলাম কিভাবে করব, সব কমান্ড কিন্তু এখানে রয়েছে। ঠিক আছে, এটা বেসিক্যালি আমি যখন মাইগ্রেশন, জেনারেটিং মাইগ্রেশন এগুলোতে যাব, তো সেই ক্ষেত্রে কি করতে বলা হচ্ছে একটু খেয়াল করি। যখন আমি একটা মাইগ্রেশন ফাইল তৈরি করব, সিম্পলি এই কমান্ডটা লিখতে হয়, PSP আর্টিসান মেক মাইগ্রেশন ক্রিয়েট ইউজার টেবিল। এটা একটা ফাইল ক্রিয়েট করবে, মাইগ্রেশন ফাইল ক্রিয়েট করবে, PSP ফাইল। বাট আমি যখন এরকম বলবো যে PSP আর্টিসান মেক মাইগ্রেশন ক্রিয়েট ইউজার টেবিল এবং আবার দিব আন্ডার মানে হাইপেন ক্রিয়েট ইকুয়াল ইউজার, তাহলে ওই মাইগ্রেশন ফাইলের মধ্যে একটা কি করে দেবে, টেবিলের মতো, টেবিলের স্কিমা রেডি করে দেবে, দুইটা ফিল্ড সহ। একটা হচ্ছে ক্রিয়েটেড অ্যাড দিয়ে আর একটা হচ্ছে আইডি। তার মানে প্রাইমারি কি এবং ক্রিয়েটেড অ্যাড দিয়ে দুইটা ফিল্ড সহ একটা টেবিল অটোমেটিক সে জেনারেট করে দেবে। সো আমি দুইটা কমান্ডই চালাচ্ছি, একটু খেয়াল করেন কি হচ্ছে। পরে আমরা এটাকে রিমুভ করে দিব। এবং ল্যারাভেলের মাইগ্রেশন ফাইলগুলো কোথায় থাকে? বাই ডিফল্ট ল্যারাভেলে একটা ডেটাবেস পার্ট আছে, ডেটাবেসের ভেতরে মাইগ্রেশন আছে এবং এখানে দুইটা মাইগ্রেশন ফাইল অলরেডি তৈরি করা, একটা হচ্ছে ইউজার টেবিল, একটা হচ্ছে পাসওয়ার্ড টেবিল। এই টেবিলগুলো তৈরি করা আছে, ইউজার টেবিল এবং পাসওয়ার্ড টেবিল। এইটাকে বলা হয়ে থাকে স্কিমা, রাইট? এটাকে বলা হয়ে থাকে স্কিমা। বলে এটা একটা ফাংশন, স্ট্রিং একটা ফাংশন। মানে এটা বেসিক্যালি আমরা লিখি না যে ফিল্ডের নাম কি, ফিল্ডের টাইপ দেই না ভার্কার, মনে আছে? ফিল্ডের টাইপ দেই ইন্টিজার, ফিল্ডের টাইপ দেই টেক্সট, ফিল্ডের টাইপ দেই ডেট।
এখানে কিন্তু শুধু ওইভাবে লিখলে হবে না, আমাকে কি করতে হবে, ফাংশন আকারে যেতে হবে। সো আমি আস্তে আস্তে করে আসি। তো আমি যদি এরকম একটা ফাইল ক্রিয়েট করে দিতে চাই, মনে করেন আমি একটা টেবিল, একটা ফাইল ক্রিয়েট করব অ্যাডমিন নামে, রাইট? সো তখন কি হয় একটু চেক করি। আমি কমান্ডটা কপি করে এনেছি, আমি এখানে যদি কমান্ডটা পেস্ট করি, PHP artisan make migration create, আমি যদি বলি this admin table, তাহলে আমার মাইগ্রেশন ফাইলটা জেনারেট হবে। ক্রিয়েটেড মাইগ্রেশন, এই ফাইলটা জেনারেট হয়েছে। আমরা যদি একটু চেক করে দেখি, এখানে দেখেন একটা ফাইল জেনারেট হয়েছে, admin_table.php নামে একটা ফাইল জেনারেট হয়েছে, এবং এর মধ্যে একটা ক্লাস, মাইগ্রেশন ক্লাস তৈরি হয়ে গেছে, বাট আপ এন্ড ডাউন ফাংশনের মধ্যে কোনো কিছু নেই। যদি আমি বলি PHP artisan make migration, দেন টেবিলের নামটা দিয়ে দেই যে create-admin-table, তাহলে ওই নামে একটা ফাইল কি হয়ে গেছে, তৈরি হয়ে যাবে। আমরা যে কমান্ডটা লিখেছিলাম, এই যে ফাইল নেম যখন জেনারেট করতে গিয়েছি, আমরা বলেছি create_admin_table, সো সেই হিসেবে সে কি করে ফেলেছে, create_admin_table নামে তৈরি করে ফেলেছে। বাট এটাকে যদি আমরা একটু আপডেটেড কমান্ডে নিয়ে যাই, তাহলে আমরা বিশেষ কিছু ইনফরমেশন পেয়ে যাব, মানে কিছু সেটিংস অটোমেটিক পেয়ে যাব। ওই যে যেমন আমরা কন্ট্রোলার তৈরি করার সময় লিখেছিলাম না, হাইপেন রিসোর্স লিখলে কিছু ফাংশন জেনারেট হয়ে যায়, ঠিক তেমন। তো কমান্ড লাইনে যাচ্ছি, পেস্ট করে দিচ্ছি। হ্যাঁ, ওইটা আমি ডিলিট করে দিব, ওইটা আমি ডিলিট করে দিব। এই ফাইলটা আমি রাখবো না, না একই নামে দুইটা ফাইল তৈরি করা যাবে না। আমি যেহেতু অ্যাডমিন টেবিল নামেই করব, এই কারণে ওই ফাইলের নামটা আমি চেঞ্জ করে নিলাম। এটা হচ্ছে ফাইলের নাম, এটা কার নাম, ফাইলের নাম, আর এটা হবে টেবিলের নাম। টেবিলের নামগুলি স্ট্যান্ডার্ড প্র্যাকটিস হচ্ছে tbl_, এই অ্যালাইসটা ইউজ করা। অ্যালাইস বলবো না, এটাকে প্রিফিক্স বলা হয়, এই প্রিফিক্সটা ইউজ করা। ডেটাবেজের ক্ষেত্রে db_, যেমন টেবিলের ক্ষেত্রে tbl_, ঠিক তেমন। সো tbl_admin দিয়ে আমি হিট করছি। Error exception, composer, database, migration, fail to open stream, no such file or directory. ফন্টটা, এখানকার ফন্ট বাড়ানো যায়, প্রপার্টিসে এই যে ফন্ট আছে, 8-12 ছিল। এবার বোঝা যাচ্ছে? একটা জিনিস একটু খেয়াল করবেন যে আমি ফাইলের নামটা এবং টেবিলের নামটা ডিফারেন্ট দিয়েছিলাম, এই কারণে কিন্তু এরর আসছিল প্রথমবার। একটু খেয়াল করেছেন? আমার এখানে টেবিলের নাম, ফাইলের নাম ছিল কি admin_table, আর টেবিলের নাম দিয়েছিলাম কি tbl_admin। সো tbl_টা এখানে যুক্ত করেছিলাম, এখানে ছিল না, এই কারণে এই যে এরর আসছিল, কাজ করে নাই। পরে যখন আমি চেঞ্জ করে দিলাম যে আমাদের ফাইলের নাম যা হবে tbl_admin_table, ক্লাস টেবিলের নামটাও কি হবে tbl_admin, তখন কিন্তু এটা এই ফাইলটা জেনারেট হয়েছে।
এবার চেক করি অ্যাডমিন টেবিল জেনারেট হয়েছে, আপ ফাংশন এসেছে, ডাউন ফাংশন এসেছে। ডাউন ফাংশন যখন আমরা মাইগ্রেশনকে কি করব, রোল ব্যাক করব, রোল ব্যাক বিষয়টা কি সেটা আমরা দেখব। তখন টেবিলগুলো আবার ডেটাবেস থেকে চলে আসবে, ডিলিট হয়ে যাবে। আর যখন আমি শুধুমাত্র পিএসপি আর্টিসান মাইগ্রেট বলবো, তখন যত আপ ফাংশন আছে সব আপ ফাংশন গুলো এক্সিকিউট হবে। আমার এখানে 3টা ফাইল আছে না, 3টা ফাইলের আপ ফাংশন যদি কল হয় তাহলে 3টা টেবিল জেনারেট হবে। বাট আমি মনে করেন এখানে আমার 3টা টেবিল জেনারেট হলো, আমি নতুন আরেকটা মাইগ্রেশন ফাইল ক্রিয়েট করলাম। পরের বার যখন আমি মাইগ্রেট করব তখন কিন্তু একটা টেবিল ডেটাবেসে যাবে, বাকি 3টা কিন্তু আগে অ্যাজ ইট ইজ থাকবে, কারণ অলরেডি তারা ক্রিয়েটেড। বুঝতে পেরেছেন? হ্যাঁ, সিএমডি আমি কপি করে এনেছি, দেখে লেখার কোনো দরকারই নেই। আমরা কোথায় যাব, laravel.com এ ডক্সে গিয়ে মাইগ্রেশন, এই যে ডেটাবেসের ভেতরে মাইগ্রেশন আছে, আর আমি স্ক্রল করে নিচে এসেছি। দেখেন গ্রেটিং মাইগ্রেশনের আমি 2টা কমান্ড দেখিয়েছি। একটা হচ্ছে শুধুমাত্র যখন এটা লিখবো শুধু ফাইল ক্রিয়েট হবে, বাট এটা লিখলে আপ এবং ডাউন ফাংশনের মধ্যে কিছু স্কিমাও রেডি হয়ে যাবে। এখন ইনক্রিমেন্টস, মানে ইনক্রিমেন্টস বেসিক্যালি কি, এই ফাংশনটার মানে কি? এটা হচ্ছে আমরা বলি না অটো ইনক্রিমেন্ট প্রাইমারি, এটা অটোমেটিক সেটা সেট করে দেয়। অটো ইনক্রিমেন্ট এবং প্রাইমারি হিসেবে সেটাকে সেট করে। আর এখানে দেখেন স্কিমা স্কোপ বলছে। ক্রিয়েট নামে ফাংশন, টেবিলের নাম কি হবে, tbl_admin। তো আমরা যখন ফাইলগুলো এখন জেনারেট করি, আমাদের আরেকটা জিনিস একটু শিখতে হবে। এই ফাইলের নিচের দিকে অনেকগুলো ফাংশন আছে। ডেটাবেসে কি আছে, ডেটাবেসে বিভিন্ন ডেটা টাইপ আছে না। আমরা যখন ডেটাবেসে যাই তখন কিন্তু যদি আমরা একটা টেবিল তৈরি করতে যাই, ফর এক্সাম্পল আমি যদি বলি XYZ নামে আমি একটা টেবিল তৈরি করব, এই যে টাইপ একটু খেয়াল করেন, লম্বা একটা লিস্ট, বাট ম্যাক্সিমাম কেসে ইউজ হয় কোনটা বা কয়টা, ইন্টিজার, ভার্কার, টেক্সট আর ডেট। টাইমলি ইন্টিজার বা আদার্স, ফ্লোট, ডাবল কখনো কখনো ইউজ হয়। ডেট টাইমেরও সেগমেন্টে কিছু ইউজ আছে, স্ট্রিং সেগমেন্টেরও কিছু ইউজ আছে, স্পেশাল কিছু ফিল্ডও আছে। তো আমরা এই ডেটা টাইপ গুলোকে আমি যখন ল্যারাভেল স্কিমাতে যাব কিভাবে মেনশন করে দিব, আমাকে এই ফাংশন ধরে ধরে মেনশন করতে হবে। মনে করেন যে আমি যদি বলি বিগ ইন্টিজার, তার মানে কি আমাদের যে ডেটাবেসের বিগ ইন্টিজার টাইপটা আছে সেটা হবে। আর আমি যদি এখানে বলি ইন্টিজার, একটু খেয়াল করেন, আমি যদি ইন্টিজার ভ্যালু নিতে চাই, এখানে ইন্টিজারের জন্য ফাংশন আছে। স্ট্রিং, এখানে বলা হচ্ছে কি ভার্কার ইকুইভ্যালেন্ট, খেয়াল করেছেন, টেক্সট ইকুইভ্যালেন্ট, টাইম ইকুইভ্যালেন্ট। এই যে ইন্টিজার ইকুইভ্যালেন্ট ফর দ্য ডেটাবেস। তার মানে আমি যদি কোনো ফিল্ডকে ইন্টিজার দিতে যাই তাহলে ইন্টিজার ফাংশন লিখবো, এবং এখানে ইন্টিজার যদি লিখি ফিল্ডের নাম লিখবো, কমা দিয়ে তার লেন্থ আমি সেট করে দিতে পারবো। আর বাই ডিফল্ট যে লেন্থ জেনারেট হয়, সে জেনারেটেড লেন্থ যদি থাকে তাহলে কোনো সমস্যা নাই। হ্যাঁ, তো আমি যদি এখন স্কিমা রেডি করতে চাই, মনে করেন আমার অ্যাডমিন টেবিলে কি আছে, আইডি হবে। অ্যাডমিন টেবিলে কি হবে, আইডি হবে। মানে সকল টেবিলে প্রাইমারি কি নামটা আমরা সেম রাখবো, আইডি, মানে ব্যতিক্রমে যাব না, আদারওয়াইজ অনেক বড় ভজঘট লেগে যেতে পারে। কেন লাগবে এটা পরবর্তীতে আমি একটা সময় ক্লিয়ার করব। হ্যাঁ, প্রত্যেকটা টেবিল যখন আপনারা জেনারেট করবেন, ওই টেবিলের যে প্রাইমারি কিটা, সেই কিটা কি হবে, আইডি, নামটা হবে আইডি, এবং এটা ইনক্রিমেন্টস হবে। ইনক্রিমেন্টস একসাথে দুইটা কাজ করে, ইন্টিজার দেয় এবং অটো ইনক্রিমেন্ট করে, সাথে সাথে প্রাইমারি কিউ সেট করে দেয়।
ঠিক আছে, এর পরের ফিল্ড গুলো আমি কি নিতে চাচ্ছি, আমি আরো 3টা ফিল্ড নিতে চাচ্ছি। ফার্স্ট ফিল্ডটা হচ্ছে অ্যাডমিনের নেম, এটা বেসিক্যালি স্ট্রিং ভার্কার হওয়ার কথা, স্ট্রিং। আমি বলছি অ্যাডমিন নেম, অ্যাডমিন ইমেল অ্যাড্রেস, string admin পাসওয়ার্ড। এখানে আমি ইমেল অ্যাড্রেসটা যদি 100 দেই, পাসওয়ার্ড আমি যদি বলি 32, তাহলে কি হবে, সে ডেটা টাইপ কত লেন্থ সেটাও সে সেট করে দেবে। এক্সেস লেভেল, বাট এটা তো আর স্ট্রিং হবে না, তাই না, এটা টাইনি ইন্টিজার হবে। সো টাইনি ইন্টিজার ডবল সি, হ্যাঁ ই ডবল এস, এক্সেস লেভেল। এখন এখানে কিন্তু আর স্ট্রিং হবে না, তো আমাদের এটা হবে টাইনি ইন্টিজার, টাইনি ইন্টিজার। সো টাইনি ইন্টিজারের এটাকে আমরা একটু সার্চ করি, এই যে টাইনি ইন্টিজার নাম্বার। সো টাইনি ইন্টিজারটা বেসিক্যালি 4 লেন্থের হয়ে থাকে, তারা ছোট ইন্টিজারকে নরমালি 4 ধরে। ওকে, সো আমি ফাংশনটা তৈরি করে নিব টাইনি ইন্টিজার দিয়ে। টাইনি ইন্টিজার ফাংশনে যাচ্ছি, এখানে কি বসবে, টাইনি ইন্টিজার। এটার লেন্থ আমরা সেট করব না, যদি লেন্থ এখান থেকে সেট করা হয় তাহলে এরর জেনারেট হওয়ার সম্ভাবনা আছে। হ্যাঁ, ওটা 4 নিয়ে নেবে অটোমেটিক। তো ইনক্রিমেন্টস এটা ইন্টিজার হবে এবং ইন্টিজার লেন্থ 11 হবে ডিফল্ট। তারপরে আমি অ্যাডমিন নেমটা আমরা দিয়ে দিতে পারি, ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড আমরা সেট করে দিচ্ছি, টাইনি ইন্টিজার দিয়ে দিচ্ছি। ওকে, আমাদের যেটা স্টাডি করার পার্ট হবে, ওটা কি ভার্চুয়ালের মতো বিহেভ করবে, যে আমি সাপোজ 50 মধ্যে 30টা ইউজ হয়েছে, বাকি 20টা ইউজ হয়নি, তো ওটাই খালি ছেড়ে দেবে। বেসিক্যালি বিষয়গুলো একটু আমরা মাইগ্রেশনের যে ইস্যুগুলো এবং ফাংশনগুলো আমি যে পার্টগুলো পড়াচ্ছি সেই পার্টগুলো কিন্তু ভিবক্স টেস্টিং এ আসতে পারে। আপনাদের যে ন্যাসকম ভিবক্স টেস্টিং হবে, ভিবক্সটা বেসিক্যালি হচ্ছে স্কিল ওরিয়েন্টেড টেস্টিং। যে আমরা যেটুকু বলেছি ততটুকু, যে সিলেবাসটা আমরা প্রোভাইড করব ওই সিলেবাস অনুযায়ী আপনি কতটুকু ক্যালিভার হয়েছেন সেটা ওই এক্সামের মধ্যে দেয়া থাকবে। মানে আপনি লাইক 40% পেরেছেন, 50% পেরেছেন, 60% পেরেছেন, এটাকে আমরা নরমালি ভিবক্স টেস্টিং বলি। সো আমি আগেই বলে নিয়েছি যে আমরা যতটুকু পরীক্ষার আগ পর্যন্ত কভার করব ওই অংশটাই কিন্তু তাদের কাছে পাঠাবো যে এতটুকু আমাদের সম্পন্ন হয়েছে লেভেলে। আর আমরা অবজেক্ট ওরিয়েন্টেড এর এই বিষয়গুলো বলেছি, পিএসপি এটা বলেছি, HTML CSS জাভাস্ক্রিপ্ট এর এই বিষয়গুলো বলেছি, উল্লেখ থাকবে। সো একটু স্টাডি আর কি আছে করতে হবে। আমরা অ্যাডমিন দিয়ে আমাদের আপ টেবিলটা রেডি, আমাদের ডাউন টেবিলটাও বলা আছে যে টেবিল অ্যাডমিন, এটা নিয়ে আমাদের কোনো কাজ নেই যদি আমাদের এই বিষয়গুলো রেডি থাকে। এখন আপ ফাংশন ডাউন ফাংশনটা টাইম স্ট্যাম্প, এটা বেসিক্যালি একটা ফাংশন দুইটা ফিল্ড ক্রিয়েট করবে, একটা হচ্ছে ক্রিয়েটেড অ্যাট আর একটা হচ্ছে আপডেটেড অ্যাট। এটা বেসিক্যালি একটা ফাংশনাল জিনিস, যে আমি কোনো একজন ইউজার যখন তৈরি করব, ইউজার তৈরি করার সময় আমি আমার ক্রিয়েটেড ডেটটা দিয়ে দিব। যখন আমি অ্যাডমিন থেকে কোনো ইউজার তৈরি করব, সিস্টেম থেকে ডেট নিয়ে ওই ফিল্ডে ডাটা পাস করে দিব। আর যখন ওই ইউজারটা এডিট হবে তখন কি হবে, মডিফাইড অ্যাট টেবিলের ফিল্ডটা আপডেট হবে। প্রত্যেকটা টেবিলেই এই দুইটা ফিল্ড থাকে, যদি রাখা হয় তাহলে ডাটা ম্যানেজ করাটা অনেক ইজি হয়ে যায়। বুঝতে পেরেছি? স্যার, আপ ফাংশন এন্ড ডাউন ফাংশন যেটা আছে, অ্যাকচুয়ালি ডাউন ফাংশনে কি দেওয়া হয়? ডাউন ফাংশনে শুধু ওইটাই থাকে। হ্যাঁ, ডাউন যখন আমরা রোল ব্যাক করি তখন এই ডাউন ফাংশনটা কল হয়, এবং ডাউন ফাংশনটা কল হলে কি হয়ে যায়, ওই টেবিলটা আবার ডেটাবেস থেকে চলে আসে, ব্যাক করে এখানে চলে আসে। বুঝতে পেরেছেন? হ্যাঁ, কারেন্ট টাইম স্ট্যাম্প
কোনটা? হ্যাঁ, টাইম স্ট্যাম্প দুইটা কলাম ক্রিয়েট করবে, ক্রিয়েটেড অ্যাট এবং আপডেটেড অ্যাট। এটা বাই ডিফল্ট যেহেতু থাকে, আপনি রিমুভ করলে কোনো সমস্যা নাই, বাট ডিফল্ট থাকলে ওই টেবিলের ফিল্ডগুলো রেখে দেয়া ভালো। তো অটোমেটিক টেবিলের মধ্যে অটোই জেনারেট হবে দুইটা ফিল্ড, একটু খেয়াল করবেন। ডেট ফরম্যাটের টাইম স্ট্যাম্প মানে কি দুইটা কলাম জেনারেট করবে, একটা কলাম হচ্ছে ক্রিয়েটেড অ্যাট আর একটা হচ্ছে মডিফাইড অ্যাট। ওকে, আমরা যখন একটা কমান্ড চালাবো, এখন কমান্ডটার নাম দিচ্ছি PSP artisan migrate। PSP artisan migrate হিট করলে যেটা হবে যে এটা এক্সিকিউট হয়ে যাবে। এই যে মাইগ্রেশন টেবিল ক্রিয়েটেড সাকসেসফুলি, তিনটা টেবিল ক্রিয়েট হয়ে গেছে। আমাদের ডেটাবেজে যদি যাই, এখন আমরা যদি ডেটাবেজে যাই, ডেটাবেজে গিয়ে দেখেন মাইগ্রেশন নিজের থেকে একটা ক্রিয়েট হয়েছে, ওটা নিজেই, এটা কিন্তু কোনো টেবিল না। হ্যাঁ, মাইগ্রেশন এটা নিজেই, এটা কোনো টেবিল না। মাইগ্রেশন টেবিল বলা হয়ে থাকে এটাকে, জাস্ট মাইগ্রেশন এবং ব্যাচ, বাট পাসওয়ার্ড, অ্যাডমিন এবং ইউজার নামে টেবিল জেনারেট হয়েছে। হ্যালো হ্যালো, হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ গুড মর্নিং। আমরা একটু চেক করি যে আমাদের বেসিক্যালি যেটা তৈরি হয়েছে সেটা হচ্ছে পাসওয়ার্ড রিসেট টেবিল, ইমেল টোকেন এবং ক্রিয়েটেড অ্যাট। এটা নিয়ে আমাদের কাজ নেই, এটা আমরা তৈরি করলাম, তাই না? আইডি, অ্যাডমিন নেম একটু খেয়াল করেন, ভার্কার 50, ভার্কার 100, ভার্কার 32, অ্যাক্সেস লেভেল টাইম ইন্টিজার 4, ক্রিয়েটেড অ্যাট, টাইম স্ট্যাম্প, আপডেটেড অ্যাট, টাইম স্ট্যাম্প। হ্যাঁ, আমি প্রথম দিন কি ডেটাবেস ক্রিয়েট করে ওর সঙ্গে লিংক করেছিলাম না, মনে আছে? .env ফাইলে। আদারওয়াইজ তো হবে না, ডেফিনেটলি আমাকে ডেটাবেসের কানেকশন দিয়ে না আমাকে মাইগ্রেশনটা চালাতে হবে, PSP artisan migrate। তাহলে সে চিনবে কি করে যে এই টেবিলগুলো আমাকে এই ডেটাবেসে দিতে হবে? আমি বিষয়টা বোঝাতে পেরেছি? চোখ মুখ শুকায় আসছে, ঘটনা কি? ওটা নিয়েছে। আচ্ছা, একটু খেয়াল করেন, আমরা ডেটাবেসের সেটিং কোথায় দিয়েছিলাম? প্রথম দিন যখন আমরা Laravel ইনস্টল করি, ওই দিন দেখে বলেছিলাম যে আমাদের একটা ফাইল আছে env, ওই ফাইলে গিয়ে ডেটাবেসের কানেকশন দেওয়া যায়। এই যে ডেটাবেস কানেকশন, MySQL, হোস্ট নেম, লোকাল হোস্ট, এটা হচ্ছে আমাদের ডেটাবেসের নাম, আর এটা হচ্ছে কি ইউজার নেম, রুট, পাসওয়ার্ড কি ব্ল্যাঙ্ক, পাসওয়ার্ড ব্ল্যাঙ্ক। তো এটা হচ্ছে লোকাল ডেটাবেসের জন্য। ডেফিনেটলি এটা যখন লাইভে যাবে তখন লাইভে ডেটাবেসের নাম, ইউজার আইডি, পাসওয়ার্ড হবে। এটা বুঝতে পেরেছেন? সো আমরা সাইটটা লাইভ করতে শিখবো। কেউ একজন ডোমেন হোস্টিং কিনবেন, সেখানে আমরা সাইটটা তুলে দিব। আমার আছে shafiulalam.com, ওখানে তুলে দিব, বুঝতে পেরেছেন? আচ্ছা, আমি একটা প্রজেক্ট তুলে দিয়েছিলাম shafiulalam.com এ, এটা আবার কি একটা ই-কমার্স প্রজেক্ট ছিল। একদিন ফোন দিয়ে বলে যে shafiulalam.com ই-কমার্স কেন, বুঝতে পেরেছেন? সো ওটা ইউজ করা যাবে, নো ইস্যুস। যে আমি আমার ওই হোস্টিংটা ওই জন্যই রেখে দিয়েছি যে কিভাবে সাইট আপলোড করতে হয় এটা দেখানোর জন্য। একটা সাইট লাইক কোঅর্ডিনেটরের সাইট, ল্যারাভেলের সাইট বা আদার্স যে কোনো ধরনের ক্রিটিক্যাল ইস্যুতে আমরা কিভাবে সাইট আপলোড করে প্রবলেমগুলো সলভ করতে পারি। একই সিস্টেমে আপলোড করে আগেই বাবু। আচ্ছা, ফাইভে ঝামেলা ছিল, সেশন রিলেটেড অনেক ইস্যুস ছিল। আচ্ছা, না প্রবলেম নাই, কোনো প্রবলেম নাই। একটু খেয়াল করেন, এখন তো হয়েছে না, এই নামে একটা ডেটাবেস তৈরি করব, তারপর কানেকশনটা দিয়ে দিব, দেন মাইগ্রেশন চালাবো। আমরা এটা করে ফেলি। হ্যাঁ, আমরা সময় পাবো। হ্যাঁ, আমরা সময় পাবো। এই বিষয়গুলো ব্যাকগ্রাউন্ড জব, আর এই ব্যাকগ্রাউন্ড জবগুলো আমাদের প্রত্যেকেরই খুব ভালো মতো শিখতে হবে। আর যেহেতু প্রথমবার করে শিখছি, সময় দিচ্ছি করার জন্য। না করতে পারলে বাসায় গিয়েও করা যাবে না, যদিও ভিডিও পজ দিয়ে দিয়ে দেখে দেখে করা সম্ভব, তাই না?
তো আমি এখন যে কাজটা করব আর কি, যে আমি আমার এই অ্যাডমিনিস্ট্রেটিভ টেবিলে অ্যাডমিন টেবিলে একটা ডাটা ইনসার্ট করে দেব, একটা বা দুইটা। ম্যানুয়ালি দিচ্ছি কারণ আমাদের এখনো অ্যাডমিন প্যানেল তো রেডি হয় নাই। কি করে? ফার্স্ট অ্যাডমিন অলওয়েজ ক্রিয়েট হবে কোথা থেকে? সিস্টেম থেকে। তারপরে যখন আমি আমার অ্যাডমিন প্যানেল তৈরি করব ওখানে ইউজার অ্যাড করার ব্যবস্থা রেখে দিব, ম্যানেজ করার ব্যবস্থা রেখে দিব। সো অ্যাডমিনের নাম দিয়ে দিচ্ছি আমি 6টা এক দিচ্ছি এবং এটা আমি নিয়ে যাচ্ছি কোথায়? MD5 এ। এক্সেস লেভেল আমি এটাকে 1 এ রাখছি আপাতত। টাইমটা আমি সেট করে দিচ্ছি আজকে কত তারিখ? লাইক 30 তারিখ। ঠিক আছে, 30 তারিখ বসিয়ে দিলাম। আরেকজন ইউজার আমি তৈরি করি। shahilalam@gmail.com। আমি পাসওয়ার্ড দিচ্ছি 123456। কোলিশনটা সেট করে দেই, কোলিশনটা আমরা সেট করে দেই MD5 এখানে দিয়ে দিচ্ছি। এক্সেস লেভেল আমি 2 রাখছি। এখান থেকেও আমি ইনার ডেটটা চেঞ্জ করে লাইক 29 তারিখই থাক, এখান থেকে আমি তাকে 29 তারিখই দিচ্ছি। দেন গো। দুজন ইউজার আমার কিন্তু তৈরি হয়ে যাবে। একটু খেয়াল করেন আমার ডেটাবেস টেবিলে দুইজন ইউজার রয়েছে, আমার ডেটাবেস টেবিলে দুইজন ইউজার রয়েছে এবং অ্যাক্সেস লেভেল একজনের 1 একজনের 2। তো এখন আমরা যদি আমাদের সাইট ফ্রন্ট এন্ড থেকে চেকিং এর মাধ্যমে এখানে আসতে চাই, সেক্ষেত্রে ফরম্যাট ডাটাটা আমাকে রিসিভ করতে পারতে হবে, ডেটাবেস চেকিং দিতে হবে। যদি চেকিং করে ডাটা পাই অ্যাডমিনে যাবে, আর ডাটা না পেলে লগইনে চলে আসবে। এতটুকু আমাদের আজকে মিনিমাম করতে হবে। আচ্ছা, তো একটু চেক করে নিই যে আমাদের যে ফর্মটা আছে, সেই ফর্মটাতে যাচ্ছি। অ্যাডমিন লগইনের যে ব্লেডটা আছে, আমাদের প্রথম ফিল্ডটার নাম আমি দিয়ে দিচ্ছি। ফিল্ডের নাম আমরা কি দিব? অ্যাডমিন ইমেল অ্যাড্রেস। ঠিক আছে, ইনপুট বক্সটার নাম কি ছিল? অ্যাডমিন ইমেল অ্যাড্রেস। আর পরেরটার নাম হচ্ছে আমার পাসওয়ার্ড, এটাকে আমি অ্যাডমিন আন্ডারস্কোর পাসওয়ার্ড বলছি। ঠিক আছে, সো যখন আমার এই দুইটা ঠিক আছে, এখন ফর্ম থেকে যদি হিট করি এবং ফর্মের ডাটাগুলোকে আমাকে প্রথমে নিয়ে যেতে হবে কোথায়? আমাদের যে কন্ট্রোলার ক্লাসটা আছে সেই কন্ট্রোলার ক্লাসে। এই পেজটা লোডিংটা এখন কন্ডিশনাল করে দিব। ডাটা ধরার জন্য একটা লাইব্রেরি আছে, ফর্মের ডাটা রিসিভ করার জন্য ল্যারাভেল ফ্রেমওয়ার্কে একটা লাইব্রেরি আছে, এটা বিল্ট ইন, এটা ইনস্টল দিতে হবে না। হ্যাঁ, ভয় পাওয়ার কোনো কারণ নাই। যে ল্যারাভেলে যখন আমি কোনো ডাটা ফর্ম থেকে ইনপুট নিব, সেই ইনপুটের ডাটাটা যদি আমি ধরতে চাই কন্ট্রোলারে, তখন আমাকে ইউজ করতে হবে কি? রিকোয়েস্ট নামে ক্লাসটা। রিকোয়েস্ট ক্লাসটা অলরেডি আমরা ইলেমেন্ট থেকে কি করে রেখেছি? ইউজ করে রেখেছি। আমরা দুইটা রিকোয়েস্ট ক্লাস রেখেছি, দেখেন, একটা রিকোয়েস্ট আর একটা রিকোয়েস্ট, একটা অ্যারে ধরার জন্য আর একটা ফিল্ড ধরার জন্য। সো বেসিক্যালি একটা হচ্ছে ল্যারাভেলের নিজস্ব আর একটা হচ্ছে ইলুমিনেটের। ওকে, আচ্ছা, তো আমি প্রথমে ডাটাটা রিসিভ করার জন্য এখানে একটা অবজেক্ট ক্রিয়েট করে নিব। রিকোয়েস্ট, এটা হচ্ছে ক্লাস নেম। ঠিক আছে, আর এটা হচ্ছে ওই ক্লাসের অবজেক্ট। তো ক্লাসটা উপরে কি করা আছে? লিঙ্ক করা আছে। এখানে আমি কি করলাম? রিকোয়েস্ট ক্লাসটা লোড করলাম, এটা দিয়ে আমি তার একটা অবজেক্ট
তৈরি করলাম। অবজেক্ট আমার হাতে তৈরি আছে, এখন অবজেক্ট থেকে আমাদের ডেটাগুলো ধরতে হবে, মানে অবজেক্টের মাধ্যমে ডেটাগুলো ধরতে হবে। ডাটাগুলো আমি কিভাবে পাবো? সিম্পল একটা প্রসেস আছে, এই বিষয়গুলো আমাদের মনে করেন শিখেই নিতে হবে। কিভাবে? যেমন যখন ফর্ম থেকে ডাটা সাবমিট হবে সেটা অটোমেটিক কোথায় চলে যাবে? রিকোয়েস্ট ক্লাসে। আর রিকোয়েস্ট ক্লাসের অবজেক্টের মাধ্যমে যদি ফিল্ডের নামটা আমি শুধু বলে দেই যে লাইক অ্যাডমিন ইমেল অ্যাড্রেস, অ্যাডমিন পাসওয়ার্ড, তাহলে ওই ফর্মের ফিল্ডের মধ্যে আমরা যা টাইপ করেছি সেটা পেয়ে যাবে। রাইট? আমরা কিন্তু ফর্মে শুধু কি করেছি? ফিল্ডগুলোর নাম চেঞ্জ করলাম। আর এখানে এসে কি করছি? রিকোয়েস্ট ক্লাসের হেল্প নিয়ে রিকোয়েস্ট অবজেক্টটা রেডি করছি। আমি যদি বলি অ্যাডমিন ইমেল, হ্যাঁ না আমি সিঙ্গেল ভ্যালু আকারে নিব, যেহেতু আমি দুইটা ভ্যালু দিয়ে ডেটাবেজে চেক করব। ঠিক আছে, সো আমি কিভাবে নিচ্ছি? রিকোয়েস্ট অবজেক্টের নাম কি? রিকোয়েস্ট অবজেক্টের অ্যাডমিন ইমেল অ্যাড্রেস, এইটা বেসিক্যালি ফর্মের ফিল্ডের নাম। ফর্মের যে ফিল্ডের নামটা আছে না, একটু খেয়াল করেন, অ্যাডমিন ইমেল অ্যাড্রেস। সো আমি এখানে কি নিয়েছি? অ্যাডমিন ইমেল অ্যাড্রেস। তাহলে এই ভ্যালুটা কোথায় চলে যাবে? আমার এই ভেরিয়েবলে। রাইট? সিমিলার ভাবে আমরা কি নিচ্ছি? অ্যাডমিন পাসওয়ার্ড, এটা কার সাথে ম্যাচ হবে? রিকোয়েস্টের অ্যাডমিন পাসওয়ার্ডের সাথে ম্যাচ হলো। তোমার অ্যাডমিন ইমেল অ্যাড্রেস এবং অ্যাডমিন পাসওয়ার্ড আমাদের হাতে আছে। আমি যদি একটু চেক করে দেখি, অ্যাডমিন ইমেল অ্যাড্রেস, অ্যাডমিন পাসওয়ার্ড, এক্সিট, ডেলোয়ার, ওনাকে চা দাও, পানি দাও আগে। একটু খেয়াল করেন, আমার ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড বোথ এসেছে, পাচ্ছি না? আচ্ছা, এখন আমি যদি বলি যে না এইটা MD5 এর মাধ্যমে জেনারেটেড হয়, মানে আমি যা পাবো ইউজার থেকে সেটাকে MD5 এ কনভার্ট করবো, কারণ আমার ডেটাবেজে ভ্যালুটা কি হিসেবে আছে? MD5 হিসেবে আছে। বিষয়টা বোঝা যাচ্ছে? তো এরপরের টাস্কটা কি? এরপরের টাস্কটাই হচ্ছে কোয়েরিটা, কোয়েরি বিল্ডার। হ্যাঁ, কোয়েরি বিল্ডারের মাধ্যমে আমি এখানে কোয়েরি লিখবো। সো কোয়েরি লেখার জন্য আমার আবার ল্যারাভেলের সাইটে যেতে হবে। আমি ল্যারাভেল সাইটটাতে এসে ডেটাবেজের মধ্যে যে কোয়েরি বিল্ডারটা আছে, গেটিং স্টার্টেড, এই যে কোয়েরি বিল্ডার, আমি ডাটা কিভাবে ফেচ করতে হয় আমি জাস্ট সিলেকশন ডাটা সিলেক্ট করব। যদি আমি ভ্যালিডিটি চেক করতে চাই ইউজার আইডি পাসওয়ার্ডের, যে এরা অ্যাকচুয়ালি কারেক্ট ইউজার আইডি বা পাসওয়ার্ড আছে কিনা বা এটা দিয়েছে কিনা, এটা যদি চেক করতে চাই সবচেয়ে সহজ উপায় কি? সবচেয়ে কিন্তু সহজ উপায় হচ্ছে যে আমি ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে কোয়েরি চালাবো, যদি ডেটাবেস ম্যাচ করে তাহলে আছে, ডেটাবেসে ম্যাচ না করলে নেই। আমরা একটা কোয়েরি চালাতে পারি না, সিলেক্ট স্টার ফ্রম টিবিএল অ্যাডমিন হোয়ার ইমেল অ্যাড্রেস ইকুয়াল গিভেন ইমেল অ্যাড্রেস অ্যান্ড পাসওয়ার্ড ইকুয়াল গিভেন পাসওয়ার্ড। যদি এখান থেকে কোনো ডাটা থাকে সেটা আমাকে রিটার্ন করবে, আর ডাটা না থাকলে যদি ম্যাচ না করে রিটার্ন করবে না। ম্যাচ না করলে কি? সে ডেটাবেসে নেই, আর ম্যাচ করলে সে ডেটাবেসে আছে। রাইট? সো এই যে কোয়েরিটা কিভাবে আমরা দেখবো, কোয়েরি প্যাটার্নটা আমি নিয়ে নিলাম। বেসিক্যালি যখন আমি কোনো কোয়েরি রান করাবো, কোয়েরি রান করানোর জন্য এদেরকে আমরা নর্মালি বলে থাকি কোয়েরি বিল্ডার। সো আমি কি পিক করতে চাচ্ছি সেটা একটু আরেকটু ক্লিয়ার করে নিই। যে সিলেকশন কোয়েরিতে যাচ্ছি, এটাই বেটার, আমি এটাকে ইউজ করি। ডাটা সিলেক্ট করতে চাচ্ছি। আমি কিন্তু আগেও বলেছি এখনো বলছি, আমি ইউজার গাইড শুধু ইউজ করা শেখাচ্ছি। ইউজার গাইডেই সব আছে আমরা যা শিখছি, এর বাইরে তেমন কিছুই নেই। ইউজার গাইডে সব কিছু দিয়ে দেওয়া আছে আপনি লারাভেল কিভাবে ইউজ করবেন। সো ফার্স্টে আমার টার্গেটটা কি? আমি ডেটাবেজের সাথে মেলাবো। আমি বেসিক্যালি মেলানোর চেষ্টা করবো যে এটা আমার লাগবে। ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড যদি মিলে যায় তাহলে তুমি ওই টেবিলের সকল ভ্যালু আমাকে রিটার্ন করো। আমি বেসিক্যালি চাচ্ছি যে সিলেক্ট অল স্টার্ট, দেন হোয়ার বলছি কি
আচ্ছা টেবিলের নামটা আমরা বলে নেই, টেবিলের নাম কি? টিবিএল অ্যাডমিন। ঠিক আছে, গেট মানে কি? ডেটাবেস থেকে যখন কোনো কিছু গেট করা হবে তখন একটা অ্যারেতে যাবে, তাই না? অ্যাডমিন আন্ডারস্কোর ইনফো। সো আমি যখন বলছি হোয়ার ক্লজ, হোয়ার ক্লজে ডেটাবেসের ফিল্ডের নাম কি? অ্যাডমিন আন্ডারস্কোর ইমেল আন্ডারস্কোর অ্যাড্রেস, তখন কমা দিয়ে কি হচ্ছে আমার? অ্যাডমিন ইমেল অ্যাড্রেস, এই যে আমার উপরের ভেরিয়েবলটা। পরে যখন আবার হোয়ার দিব তার মানে কি? অ্যান্ড, তাই না? দুইটা হোয়ার মানে কি? অ্যান্ড। এটা হচ্ছে কি? সিলেক্ট স্টার ফ্রম টিবিএল অ্যাডমিন হোয়ার অ্যাডমিন ইমেল অ্যাড্রেস সমান ইমেল অ্যাড্রেস আর অ্যাডমিন পাসওয়ার্ড সমান আমার অ্যাডমিনের পাসওয়ার্ড। হ্যাঁ, আমরা অ্যাক্সেস লেভেলও চেক করতে পারি। আমরা আপাতত ইমেল অ্যাড্রেস আর পাসওয়ার্ড চেক করছি। দেন গেট, গেট গেট ফাংশনটা কখন কল করা হয়? যখন একাধিক ভ্যালু আসবে। যখন একাধিক রো রিটার্ন হবে। মনে করেন আমার ডেটাবেসে 10,000 রেকর্ড আছে, আমি 5টা রেকর্ড তুলতে যাচ্ছি, একের অধিক না? গেট। আমি 10,000 রেকর্ড তুলতে যাচ্ছি, একের অধিক, গেট। মানে একের অধিক রো হলেই আমরা তখন ফাংশন কল করব কি? গেট। আর তখন সে রিটার্ন করবে কি? 2D অ্যারে। তার মানে কি? এটা হয়ে যাবে কি? 2D অ্যারে। মনে রাখবেন, ভিডিওতে আছে, রিপিট করছি বারবার, গেট ফাংশন 2D অ্যারে রিটার্ন করে। একাধিক রো হলে আমরা ইউজ করব কি? গেট। বাট যদি গেট ফাংশন আমি ইউজ করি এবং একটা রো হয় তখনও সেটা 2D অ্যারেই হবে। 2D অ্যারে না করে ওইটা কি 1D অ্যারে করে নেওয়াটা কি আমাদের জন্য ওয়াইজ না? যে আমার ডেটাবেস থেকে একটা রো রিটার্ন হবে, সো সেটাকে আমি 2D অ্যারেতে একটা ইন্ডেক্সে না রেখে আমি সরাসরি যদি একটা অ্যারে আকারে রিটার্ন করি, আমার ওটা ইউজ করাটা অনেক ইজি হয়ে যাবে, রাইট? সেটার জন্য আমরা নরমালি ইউজ করে থাকি ফার্স্ট নামে একটা ফাংশন। এটাও ল্যারাভেলের বিল্ট ইন, কুয়েরি বিল্ডারের বিল্ট ইন ফাংশন। সো আমরা বেশ কিছু ফাংশন শিখছি কুয়েরি বিল্ডারের: টেবিল ফাংশন, সিলেক্ট ফাংশন, হোয়ার ফাংশন, ফার্স্ট ফাংশন। কোন পোস্ট? কোন গেট? গেট আর ওই গেট আর ওই দুইটা জিনিস এক জিনিস না। হ্যাঁ, এটা টোটালি ডিফারেন্ট ইস্যুস। হ্যাঁ, এইবার দেখেন, সবকিছু যদি ঠিক থাকে, যদি মিলে যায়, আমার কন্ডিশন হচ্ছে যদি এখানে ভ্যালু আসে, আমি একটু ডাম্প করি, প্রিন্ট আন্ডারস্কোর আর এক্সিট ডলার অ্যাডমিন ইনফো। আমাদের সিস্টেম থেকে মনে করেন যে আমি দিলাম আমার ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড, যদি মিলে যায়, আমার কোয়েরি যদি ঠিক থাকে, আমাকে কি বলছে? ডিবি নট ফাউন্ড, এক্সপেক্টেড। আমি বলেছিলাম যে ডিবি ক্লাস যখন ইউজ করছি, ডিবি কে ইউজ করতে হবে, আমি করি নাই, ইউজ ডিবি। যখনই কোনো ক্লাস ইউজ করব, সেই ক্লাসটাকে আমাকে উপরে কি করে আসতে হবে? ইউজ করে আসতে হবে। এখন যেহেতু আমি ইউজ করেছি, একটু খেয়াল করেন, ডেটাবেসকে সে পেয়ে যাবে এবং আমার ক্লাসের ভেতরে ভ্যালু আছে, তার মানে কি? ভ্যালিড। অ্যারের ভেতরে ভ্যালু আছে, ভ্যালিড। আর যদি অ্যারেতে ভ্যালু না থাকে, ইনভ্যালিড। বোঝা যাচ্ছে? তো আমি যদি এই পর্যন্তই আসি, যে আমি জাস্ট এই ছোট্ট ডিক্লারেশনেই আসি যে আমার যদি অ্যারেতে ভ্যালু আসে, আজকে পর্যন্ত যেখানে আমি যেতে চাচ্ছি, আমি জানি যে বেশ কয়েকজন পিছিয়ে গেছেন। ডলার অ্যাডমিন ইনফো, অ্যাডমিন ইনফোতে যদি আসে তাহলে চলে যাবে কোথায়? অ্যাডমিন মাস্টারে। এলস রিটার্ন করব কোথায়? অ্যাডমিন ডট অ্যাডমিন আন্ডারস্কোর লক। সেটা বোঝা গেল? সো আমি দেখেন ভুল দেই, পাসওয়ার্ডটা ভুল দেই, আমাকে কিন্তু আবার এখানে ফেরত পাঠাবে। এখানে ফেরত আসছি না, এখানে ফেরত আসছি। আর আমি যদি কারেক্ট পাসওয়ার্ড দেই, লগ ইন বলি, আমি ড্যাশবোর্ডে যাচ্ছি। যদিও এখনো কিছুই হয় নাই, বাট অ্যাটলিস্ট কিছুটা অথেন্টিকেশন এখানে আছে এবং আমরা প্রসেসটা রেডি করতে পেরেছি। নেক্সট ক্লাসে 1 ঘন্টায় আমাদের লগ ইনটা শেষ হয়ে যাবে। বাট এটা এন্টায়ার কোর্সের মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। এই পোর্শনটুকু যদি আমরা না পারি,
আমি প্রজেক্ট তৈরি করতে পারবো না। প্রজেক্ট তৈরি করতে না পারলে ফেল, স্ট্রেট ফেল। আমি বোঝাতে পেরেছি? ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। শুরু করেন আপনারা, এখনো ঘন্টাখানেক সময় আছে ক্লাসের, আমরা এটা করবো। হ্যাঁ,